নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সর্বাত্মক প্রস্তুতির দিকে নির্বাচন কমিশন, প্রয়োজনে সেন্ট্রাল ফোর্স, এমনকি প্রয়োজনে প্যারামিলিটারি ফোর্সও নামিয়ে এ রাজ্যে শান্তিপূর্ণভাবে এসআইআরটাকে শেষ করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। সেই মোতাবেক কিছু নির্দেশ চিফ ইলেকটোরাল অফিসে ইতিমধ্যে এসে পৌঁছেছে। আমি কিছু তথ্য পেয়েছি, আমি তার ভিত্তিতে আপনাদের কাছে বলছি। যে কোনো মূল্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই পশ্চিমবঙ্গে হচ্ছে এবং তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার সমস্ত ব্যবস্থা দিকে এগোচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। কী কী ব্যবস্থা নিচ্ছে তার কিছুটা ইঙ্গিতের কথাই আপনাদের বললাম। সেন্ট্রাল ফোর্স, প্যারামিলিটারি ফোর্সকে নামিয়ে পরিষ্কারভাবে নির্বিঘ্নে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করবেন। এবং তৃণমূল কংগ্রেসের নেতারা যে মারাত্মক ধরনের কথাবার্তা বলছেন, প্রত্যেকটা রিপোর্ট দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে জমা পড়ছে। মনে রাখবেন, যেসব রাজনৈতিক নেতারা তৃণমূল কংগ্রেসের দেখে নেবো, মেরে দেবো, বেঁধে রাখবো বলছেন, প্রত্যেকের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশন চেয়ে পাঠিয়েছেন এবং সেইগুলোকে প্রতি ঘন্টায় ঘন্টায় দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে জমা পড়ছে। এদিকে জাতীয় নির্বাচন কমিশনের মূল লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআরটা সম্ভবত 1 তারিখ কিংবা 3 তারিখ থেকে পশ্চিমবঙ্গে শুরু করবেন। 30 তারিখ আপনারা জানেন একটা ফুল বেঞ্চের মিটিং আছে, মানে 4টে রাজ্যের সঙ্গে বিহারে নির্বাচন, সেই বিহারে নির্বাচনের 4টে লাগোয়ার রাজ্য, সেই 4টে লাগোয়ার রাজ্যেরও চিফ ইলেকটোরাল অফিসার এবং তাদের আধিকারিকদের সঙ্গে প্রশাসনের সঙ্গে বৈঠকে বসছেন জাতীয় নির্বাচন কমিশন। সেটা তো গেল একটা দিক। দ্বিতীয় দিক যেটা হচ্ছে, যেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ইতিমধ্যে কেন্দ্রীয় গোয়েন্দারা নেমে পড়েছেন বিএলওদের আইডেন্টিফিকেশনের। খবরটা খুব ইন্টারেস্টিং। আমি যেখান থেকে খবরটা পেলাম, খবরটা ইন্টারেস্টিং। ইতিমধ্যে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রিক বিএলওদের অপারেশন মুড, কী অপারেশন করছেন, কে বাড়িতে বসে রয়েছেন, কে তৃণমূল পার্টি অফিসের কাছে সারেন্ডার করছেন, কে তৃণমূল অফিসের কাছে ওই ম্যাপিংয়ের কাজটা দায়িত্ব দিয়ে দিয়েছেন, নিজেরা হয়তো কাগজে সই করবেন। এইসব তথ্যগুলোকে তারা সংগ্রহ করছেন এবং ডে টু ডে নয়, প্রতি বেলায় আলাদা আলাদা করে রিপোর্ট পড়ে যাচ্ছে, জাতীয় নির্বাচন কমিশনের দফতরে পৌঁছে যাচ্ছে। এটা তো গেলো আরেকটা দিক। গতকাল কালী পুজোর দিন যখন আমি নানান ধরনের কাজের প্রস্তুতি নিচ্ছি, সেসব পরপর আমি 2টো ফোন পেয়েছি। আমার মনে হলো আপনাদের একটু জানানো দরকার। আপনারা জানেন, গতকাল আমি বাংলা বার্তায় রেজিনগরে একটা ঘটনা ঘটছে, যেটা নিয়ে আমি প্রতিবেদন পেশ করেছিলাম, যেখানে বলেছিলাম যে সেখানে পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেস নেতারা একটি নির্দিষ্ট বুথে অপারেটিভ রয়েছেন, একাধিক বুথেও রয়েছে, যিনি নির্দিষ্ট বিএলও, সেই বিএলওকে দেখা পাওয়া যাচ্ছে না। তৃণমূল কংগ্রেসের যে মহিলা, তার হাজব্যান্ড, তার লোকজন নিয়ে বিভিন্ন বাড়িতে বাড়িতে চাইছেন, ডকুমেন্ট সংগ্রহ করছেন, বিএলওর নাম করে তারা ডকুমেন্ট সংগ্রহ করছেন। সেই রিপোর্টটা পেশ করেছে। এই রিপোর্টটি যে কোনো কারণেই হোক তারা দেখেছেন এবং তারপর আমাকে একদম প্র্যাকটিক্যালি চোস্ত ইংরেজিতে আমাকে কিছু তথ্য চাওয়া হয়েছে। 2টি মেল আইডি দেওয়া হয়েছে আমাকে এবং সেই মেল আইডিতে সমস্ত তথ্য ডিটেলস পাঠাতে বলা হয়েছে। আরও একটা জিনিস, আমি হেমন্তাবাদ সংক্রান্ত একটা রিপোর্ট করেছিলাম, যেখানে কীভাবে 2টো জায়গায় ভোটার লিস্টের নাম উঠে আছে। বলেছেন আপনি সেগুলো আমাদের এই মেল আইডিতে পাঠিয়ে দেবেন। আর তৃতীয়ত, যেটা সব থেকে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, খড়িবাড়ি, আপনারা জানেন উত্তরবঙ্গে যে খড়িবাড়িতে প্রায় 850 ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছিল। আমি আপনাদের কাছে এর আগেও বলেছি, গোসভা নিয়ে আমি রিপোর্ট পেশ করেছিলাম। 3558টা ভুয়ো বার্থ সার্টিফিকেট, 510টা ভুয়ো ডেথ সার্টিফিকেটের কথা কাহিনি বলেছিলাম, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে দিয়ে আমাকে বারবার বিব্রত করার চেষ্টা করেছেন। কিন্তু খড়িবাড়ি রিপোর্টটা ইদানিংকালে আমি বারবার সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসেছি। খড়িবাড়িতে একজন ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহা, তৃণমূল কংগ্রেসের এক নেত্রী, তার পুত্র, তিনি ডেটা এন্ট্রি অপারেটর এবং গ্রামীণ রুরাল হসপিটালে 2 মাসের মধ্যে প্রায় 830টার কাছাকাছি ভুয়ো বার্থ সার্টিফিকেট অ্যান্ড ডেথ সার্টিফিকেট ইস্যুড করেছে। এবং এটা নিয়ে আমি বিভিন্ন তথ্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়েছিলাম। অবাক কাণ্ড যেটা লাগলো, যেখান থেকে আমি ফোনগুলো পেয়েছিলাম, তারা বললেন যে খড়িবাড়ি সংক্রান্ত আমরা অনেক রিপোর্ট সংগ্রহ করেছি, আপনি রিপোর্টগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন। এবং বললেন যারা যারা দর্শক শ্রোতা থাকবেন, আপনার কাছে তো প্রচুর তথ্য আসে, সেই তথ্যগুলো অনুগ্রহ করে আমাদের এই মেল আইডিতে পাঠাতে থাকবেন, আমরা যা ভেরিফিকেশন করে নেব। কারা ফোন করেছেন, কেন ফোন করেছেন, আমি ডিটেলসে যাচ্ছি না, কিন্তু আমার কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশন অত্যন্ত প্রোঅ্যাক্টিভ। এবং আপনাদের জানিয়ে রাখি যে প্রত্যেকটা তথ্য আমি ইতিমধ্যে পাঠানোর প্রস্তুতি নিয়েছি। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি, সেদিন এই তথ্যগুলো আরও ডিটেলসে পৌঁছে যাবে, যে মেল আইডিতে আমাকে বলা হয়েছে এগুলো দেওয়ার জন্য। এবং আমার এইখান থেকে মনে হয়েছে যে বিএলওদের সংক্রান্ত খুঁটিয়ে বেশ কিছু প্রশ্ন আমাকে জিজ্ঞেস করছেন। বলেন যে আমরা বিভিন্ন সোর্স থেকে খবর সংগ্রহ করছি, আমাদের লোকজন ইন অপারেশন মুড রয়েছে। এবং আমি পরে কনফার্মেশনও পেলাম যে প্রত্যেকটা বিধানসভায় ইন্ডিভিজুয়াল বিএলওদের একদম নোট করা হচ্ছে এবং তাদের সম্বন্ধে যা তথ্য পাচ্ছে সেই তথ্যগুলোকে
অনুসন্ধানের জন্য পাঠিয়ে দিচ্ছেন। ইতিমধ্যে বিহারের বিএলওদের অবস্থা খুব করুণ অবস্থায় গিয়ে পৌঁছেছেন। আপনাদের বলেছি এর আগের দিন 70 জন ইতিমধ্যেই গ্রেফতার, একাধিক ব্যক্তিকে শোকজ করা হয়েছে, অনেকের চাকরিতে শোকজ হয়ে সাসপেনশনে চলে গেছেন এবং তাদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা থেকে জাতীয় নির্বাচন কমিশন স্টেপ বাই স্টেপ করছে। আপনারা আমাদের কাছে মাঝে মাঝে প্রশ্ন করেন, আছে যে 4 জনের সম্বন্ধে 4 জনকে সাসপেন্ড করা হয়েছে, তাদের এফআইআরটা এখনও রাজ্য সরকার করলো না, সেটা ব্যাপারে জাতীয় নির্বাচন কমিশন কি করছে? আমি যা খবর নিলাম, জাতীয় নির্বাচন কমিশন সত্যি কথা বলতে বিহারের নির্বাচনটাকে মাথায় রেখে পশ্চিমবঙ্গের চ্যাপ্টারটাকে ওয়েট অ্যান্ড ওয়াচের ফর্মুলাতে নিয়ে গেছেন। পশ্চিমবঙ্গে এই 4 জনকে সাসপেন্ড করে একটা মেসেজ দিয়েছে এবং একাধিক ইয়ারও ইতিমধ্যে তাদের নোটিশের মধ্যে এসে গেছে। এবং বিহারের নির্বাচন আছে আপনারা জানেন 6 তারিখ এবং 11 তারিখ, 2 দিন, 14 তারিখ তার রেজাল্ট আউট। বিহারের এই নির্বাচনটা এসআইআর ছাড়া নির্বাচন করানোর জন্য ডেসপারেট চেষ্টা করেছিল বেশ কিছু রাজনৈতিক দল এবং তার জন্য আদালতের বড় বড় আইনজীবীরা মামলায় পার্টিসিপেট করেছেন। আপনারা জানেন কপিল সিবালের মতো আইনজীবী পার্টিসিপেট করেছেন, প্রশান্ত ভূষণ পার্টিসিপেট করেছেন। পশ্চিমবঙ্গ সরকার থেকে বন্ধু মনু সিংকে ডিপ্লয় করা হয়েছিল যাতে এটাকে আটকানো যায়। মানে বিহার আটকালে তো পশ্চিমবঙ্গ আটকাবে, ফলে তো বিহার কিন্তু এসআইআর করেই নির্বাচনে চলে গেল এবং 6 তারিখ, আর বেশি দিন নেই, 6 তারিখ 11 তারিখ নির্বাচন, 14 তারিখ রেজাল্ট। প্র্যাকটিক্যালি এই সময়ের মধ্যেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা যদি 1 তারিখ বা 3 তারিখ বা ধরে নিলাম তর্কের খাতিরে 14 তারিখ মানে 11 তারিখ রেজাল্ট বেরোবে, 12 তারিখ পশ্চিমবঙ্গে হয়তো জাতীয় নির্বাচন কমিশন স্পেশাল এসআইআরের ডেট দিল, যেটাই হোক, 3 তারিখ হোক, 12 তারিখ হোক, যেদিনই হোক না কেন, বিহারকে পেছনে মডেল রেখে জাতীয় নির্বাচন কমিশন কিন্তু পশ্চিমবঙ্গে এই নির্বাচনটা করাতে, এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা করাতে চাইছে। জাতীয় নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যে খবর আছে যে গ্রাসরুট লেভেলে মারাত্মকভাবে একদিকে জালিয়াতি, একদিকে ফলস বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, বিভিন্ন রকম আশ্রয় এই সরকার নিচ্ছে, কিন্তু আলটিমেটলি দিনের শেষে এই রাজ্য সরকার এসআইআরটাকে আটকাতে পারবে না, কারণ সুপ্রিম কোর্ট সেখানে কিন্তু রাজ্যের বিরুদ্ধে চলে যাবে। এবার প্রশ্নটা হচ্ছে তাহলে কি যদি এসআইআর না করতে দেন তাহলে তো রাষ্ট্রপতি শাসন জারি করে তার আন্ডারে এসআইআর করে তবে নির্বাচন হবে, এটাও মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ভালো কেউ জানে না। এবার প্রশ্নটা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের কাছে এখন চ্যালেঞ্জ হচ্ছে যে সমস্ত বিএলও রিপোর্ট কালেকশন করে মানে 100% পিউরিফিকেশনের দিকে যাওয়া, কিন্তু আমার নিজের মনে হয়েছে 100% পিউরিফিকেশন করা সম্ভব না। ইতিমধ্যে খড়িবাড়িতেই যদি একটা পঞ্চায়েত গ্রামীণ হসপিটাল থেকে যদি 870টা জাল সার্টিফিকেট বেরোতে পারে, তাহলে বাকি 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 অন্যান্য রুরাল হসপিটালগুলোর কী অবস্থা? সেই খবর দেখলাম ইন্টারেস্টিংলি, যারা খবর সংগ্রহ করছেন তারা অনেকটাই জানেন এবং আমাকে তো তারা বলতে যাবেন না যে কোথা থেকে তারা খবর সংগ্রহ করছেন, কিন্তু বলেন যে এইগুলো একটু নজর রাখবেন, তো আপনারা প্রচুর আপনাদের দর্শক শ্রোতা তাদের কাছে খবর পেলে প্লিজ রিপোর্ট ইট টু আস এবং সঙ্গে সঙ্গে মেল করে দেবেন। আমাদের প্রতি ঘন্টায় ঘন্টায় মেলগুলোকে আমরা চেক করে আপনাদের মানে আমরা আমাদের যা করণীয় তা করছি। এবার প্রশ্ন আসছে যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে আরও আরেকটা ইন্টারেস্টিং খুব ডেভেলপমেন্ট হয়েছে। সেই ডেভেলপমেন্টটা আপনারা জানেন যে দক্ষিণ 24 পরগনার সুন্দরবন অঞ্চলে যিনি এসপি কোটেশ্বর রাও, যাকে কয়লার জন্য দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল, ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন কোটেশ্বর রাও সংক্রান্ত যে লিডার অফ দ্য অপোজিশন গিয়ে মথুরাপুর, পাথর প্রতিমা, রায়দিঘি এই অঞ্চলে পুজো উদ্বোধনে গিয়ে আক্রান্ত হয়েছেন এবং সেখানে এসপির ভূমিকা ছিল অত্যন্ত নিন্দনীয়, সেই সংক্রান্ত ব্যাপারে ইতিমধ্যে এফআইআর হয়েছে এবং এফআইআরটা হয়েছে সরাসরি এসপির অফিসেও এফআইআর করা হয়েছে, ইন্সপেক্টর ইনচার্জ রায়দিঘি পুলিশ স্টেশনে এফআইআর করা হয়েছে এবং এফআইআর করে বলা হয়েছে যে আপনাদের সমস্ত কিছু তথ্য অবহিত করে কিন্তু মাই ক্লায়েন্ট, তারা অ্যাডভোকেট বলেছেন, শুভেন্দুর অ্যাডভোকেট বলেছেন যে তিনি তখন কিন্তু বিভিন্ন পুজো অনুষ্ঠানে গিয়েছিলেন যাতে 100% সিকিউর থাকে তার এই যাত্রাপথ। ইনস্পাইট অফ দ্যাট 7টা প্রাণঘাতী আক্রমণ হয়েছে এবং এই আক্রমণের পেছনে পরিষ্কার পুলিশের নেগলিজেন্সি ছিল, পুলিশের ইগনোরেন্স ছিল না, পুলিশের সাপোর্ট ছিল, পরিষ্কার বোঝাও গেছে। আপনারা দেখেছেন যারা সেই ভিডিওগুলো দেখেছেন, ভিডিওগুলো প্রকাশ এসেছে। এই ইতিমধ্যে নূর আহমেদ, আনার মোল্লা, হাজি মোল্লা, রেখা গাজী, সাবানা মনসুর, ছোটু মোল্লা, আল্লাহ খান, জাবির মোল্লা, সাদ্দা মোল্লা, আমির হোসেন লস্কর, রশিদ ফকির, মোবারক মোল্লা, সাহুদ্দিন পাইক, সাদ্দাম লস্কর, এক একটা মথুরাপুর পুলিশ স্টেশন, রায়দিঘি পুলিশ স্টেশন, মন্দির বাজার পুলিশ স্টেশন, রায়দিঘি পুলিশ স্টেশনের আন্ডারে এই নামগুলো দিয়ে এফআইআর রুজু হয়েছে। এই কপিও জাতীয় নির্বাচন কমিশনে ইতিমধ্যে জমা পড়ে গেছে এবং পরিষ্কার বলছি, এরা যদি এক্ষুনি ইমিডিয়েটলি তারা গ্রেফতারির দিকে না যায়, কোর্টে মামলা হবে এবং জাতীয় নির্বাচন কমিশন এসআইআরের ক্ষেত্রে প্যারামিলিটারি ফোর্স, সেন্ট্রাল ফোর্স নামানোর ক্ষেত্রে এই যুক্তি, এই তথ্যগুলো কিন্তু তাদের কাজে লাগবে। ইতিমধ্যে রাজ্যপালের তরফ থেকেও দিল্লিকে আবারও রিপোর্ট পাঠানো হয়েছে, অভিযুক্তদের চিহ্নিতকরণ, এফআইআর
এবং আলটিমেটলি হাইকোর্টে মামলা, সব মিলিয়ে সিচুয়েশনটা ক্রমশ গ্রেভ হচ্ছে। কোটেশ্বর রাও সুন্দরবনে যিনি এসপি, তাঁর ভূমিকা নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে এবং আরও বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট আছে মানে সুন্দরবন জেলা পুলিশ নিয়ে। সেটা নিয়ে আমি এক্ষুনি আপনাদের কাছে ডিটেলসটা দিচ্ছি না, সঙ্গত কারণে বুঝতেই পারছেন। কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে যে এই সপ্তাহে আরও কিছু ইআরওদের রিপোর্টটা এই সপ্তাহের মধ্যে জাতীয় নির্বাচন কমিশন চিফ ইলেকটোরাল অফিসার মনোজ আগরওয়ালের কাছ থেকে চেয়েছেন। এই ইআরওদের সম্বন্ধে বিশদ তথ্য চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এটাও খুব ইন্টারেস্টিং যে কারা কারা ওই প্রতাপ নায়েক, বিজিতেশ্বর রাউত ডিপ্লয় করেছে প্রাথমিক শিক্ষকে, কারা তৃণমূলের হয়ে অ্যাক্টিভিটি করছে, সেইগুলোকে ডিটেলসটা চেয়ে পাঠিয়েছেন। 30 তারিখ আন্তঃরাজ্য বৈঠক, 3 তারিখ কিংবা 12 তারিখ থেকে এসআইআর। এই ডেভেলপমেন্টগুলো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাটিতে হয়েছে। অনেকেই আমাদের দপ্তরে ফোন করে প্রশ্ন করছে শেষ পর্যন্ত এসআইআরটা পশ্চিমবঙ্গে হবে? তো হ্যাঁ হবে। এবং পশ্চিমবঙ্গে এসআইআর হওয়ার পেছনে যেটা মূল কারণ, যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যে এসআইআরটাকে ডিলে করলে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর করার নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্ট দিয়ে দেবে। পরিস্থিতি কিন্তু সেদিকে আছে। আমি দেবাশিস করগুপ্ত, প্রাক্তন কলকাতা হাইকোর্টে যিনি বিচারপতি, আমি তাঁর বক্তব্য শুনছিলাম। রাষ্ট্রপতি শাসন জারি করার ক্ষেত্রে যদি রাজ্য সরকার অসহযোগিতা করে, এটা যদি কোর্টে এস্টাবলিশড হয়ে যায়, তাহলে কোর্ট থেকে ইনস্ট্রাকশন নিয়েই কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যেতে পারে। রাজ্যপাল কিন্তু একাধিক রিপোর্ট দিল্লিতে ইতিমধ্যে এই সংক্রান্ত ব্যাপারে পাঠিয়ে দিয়েছেন। পরিস্থিতি কিন্তু ক্রমশ গুরুতর হচ্ছে। জাতীয় নির্বাচন কমিশন তার গ্রিপ কন্ট্রোলটা নিচ্ছে, কিন্তু একটু গো স্টেডি চলছে, গো স্লো বলবো না। বিহার নির্বাচনটাকে মাথায় রাখেন। বিহারে প্রথম চ্যালেঞ্জ ছিল জুলাই মাসে এসআইআরটা করা, দ্যাট ওয়াজ ডান। সেটা চ্যালেঞ্জ কোর্টে, সেটা মোকাবিলা করা, দ্যাট ওয়াজ ডান। এবং তারপর নির্বাচন ঘোষণা করা। আপনারা শুনলে মানে খুব ইন্টারেস্টিং একটা তথ্য আমার আপনাদের কাছে দেওয়া দরকার। 4 নভেম্বর সুপ্রিম কোর্টে জাস্টিস জয়মাল্য বাগচির বেঞ্চে এই এসআইআর সংক্রান্ত বিহারের শুনানি আছে। 6 তারিখ হচ্ছে নির্বাচন। সুতরাং আর বিহারের এসআইআর ব্যতি রেখে জাতীয় নির্বাচন কমিশন নির্বাচন করবে না, সেটাই খুব স্বাভাবিক হয়ে গেছে। ইতিমধ্যে বিরোধী দলগুলো কংগ্রেস এবং সম্ভবত আরজেডি তারা আর সুপ্রিম কোর্টের মামলায় পার্টিসিপেট পর্যন্ত করেনি। ফলত নির্বাচন কমিশন কোর্টে এটা এস্টাবলিশ করতে পেরেছে যে দ্যাট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার, এবং সারা ভারতবর্ষের সব রাজ্যে শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম থাকবে না, বিহার তো নয়। এবং বিহারে সেইভাবে নির্বাচন হচ্ছে। 14 তারিখ মনে রাখবেন বিহারের রেজাল্ট বেরোচ্ছে। এবং নভেম্বর মাসটা হচ্ছে এসআইআরের মাস। ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস কিসের মাস সেটা নিয়ে পরে চর্চা করবো। অনেক তথ্য কালেক্ট করছি। সঙ্গে থাকবেন প্রতিদিন সকালে বাংলা বার্তায়। মনে রাখবেন যে প্যারামিলিটারি ফোর্স এবং সেন্ট্রাল ফোর্সকে ইতিমধ্যে নির্দেশ চলে গেছে যে আপনারা প্রস্তুত থাকুন, যে কোনো মুহূর্তে ইউ হ্যাভ টু রাশ টু ওয়েস্ট বেঙ্গল।